আপনি যখন ইউটিউব বা ফেসবুক খোলেন তখন কার কথা আপনার কানে বেশি বাজে? পিনাকি ভট্টাচার্যের সেই শান্ত গলার গভীর বিশ্লেষণ, নাকি সাংবাদিক ইলিয়াস হোসেনের সেই মারকুটে ভঙ্গির ভেতরের খবর? একজন আপনাকে বসিয়ে রাজনীতির অঙ্ক শেখান, আর অন্যজন আপনার ভেতরের জমা ক্ষোভটাকে চিৎকার করে উগরে দেন। এখন প্রশ্ন হলো, এই দুই মহারথীর মধ্যে আসলে সেরা কে? কার কথা শুনলে আপনি সত্যের বেশি কাছাকাছি পৌঁছতে পারেন? পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন, এই দুটি নাম বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল জগতের দুই বিশাল মহিরুহ। একটা সময় ছিল যখন মানুষ খবরের জন্য রাত 10টার সংবাদের অপেক্ষা করত, কিন্তু এখন সময় বদলেছে। এখন মানুষের পকেটে স্মার্টফোন, আর সেই ফোনের স্ক্রিনে রাজত্ব করছেন এই দুই ব্যক্তি। আপনি পিনাকিকে পছন্দ করতেই পারেন, কিংবা ইলিয়াসকে, কিংবা অপছন্দ করতে পারেন বটে, কিন্তু তাদের প্রভাবকে অস্বীকার করার উপায় আপনার নেই। আজ আমরা একদম সহজভাবে গল্পের মতো করে এই দুই ব্যক্তিত্বের নাড়ি ভুড়ি বিশ্লেষণ করব। দেখব কার শক্তি কোথায় আর কার সীমাবদ্ধতা কি। এক কথায়, দুজনের মধ্যে কে সেরা? আসলে কেন এই দুজন এত জরুরি হয়ে উঠলেন? আমাদের দেশের সাধারণ মানুষের একটা বড় তৃষ্ণা হলো সত্য জানা, কিন্তু মূলধারার গণমাধ্যমগুলো যখন অনেক সময় ভয়ে, চাপে কিংবা বিশেষ কোনো স্বার্থে মুখ খোলে না, ঠিক তখনই ডিজিটাল পর্দায় পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেনের মতো মানুষেরা হিরো হয়ে ওঠেন। তারা দুজনেই প্রবাসে থাকেন, কিন্তু তাদের প্রতিটি ভিডিও যেন বাংলাদেশের মানুষের ড্রয়িং রুমের প্রধান আলোচনার বিষয়। বাংলাদেশের রাজনীতিতে একটা বড় শূন্যতা তৈরি হয়েছিল তথ্যের অবাধ প্রবাহে, আর সেই শূন্যস্থানটাই পূরণ করেছেন এই দুই ভিন্ন ধারার মানুষ। কিন্তু তাদের কাজের স্টাইল একদম আলাদা, যা নিয়ে আমাদের বিস্তারিত জানা প্রয়োজন। পিনাকি ভট্টাচার্যকে প্রথমবার দেখলে আপনার মনে হবে তিনি হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তার পেছনে থরে থরে সাজানো বই, চোখে চশমা, আর কথা বলার ঢংটা একদম মার্জিত ও শান্ত। কিন্তু এই শান্ত মানুষটার মাথার ভেতর চলে ঝড়ের চেয়েও দ্রুতগতির সব রাজনৈতিক চাল। পেশায় তিনি চিকিৎসক এবং সফল ব্যবসায়ী হলেও অনলাইনে তিনি একজন ঝানু দাবারু। পিনাকি ভট্টাচার্যের সবচাইতে বড় গুণ হলো তিনি কোনো একটা খবরকে শুধু খবর হিসেবে দেখেন না, তিনি সেই খবরের নাড়ি ভুড়ি বের করে আনেন। ধরুন, আজকে দেশে কোনো একটা বড় রাজনৈতিক ঘটনা ঘটল, পিনাকি আপনাকে নিয়ে যাবেন 10 বা 20 বছর আগের ইতিহাসে। তিনি দেখাবেন সেই ঘটনার সাথে আজকের কি সম্পর্ক। তিনি যখন তার বিখ্যাত ডায়ালগ "খেলাটা বুঝুন" বলেন, তখন মনে হয় চোখের সামনে কোনো থ্রিলার সিনেমার জট খুলছে। তিনি ইতিহাসের বিচ্ছিন্ন বিন্দুগুলোকে এক সুতোয় গাঁথতে ওস্তাদ। তিনি কেবল আবেগের কথা বলেন না, পিনাকি যখন কোনো দাবি করেন, তিনি সাথে করে আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট, উইকিলিক্সের নথি বা নামি দামি লেখকের বইয়ের উদ্ধৃতি দেন। এই কারণে তরুণ প্রজন্ম, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং যারা একটু পড়াশোনা করতে ভালোবাসে, তারাও পিনাকির অন্ধভক্ত। তার ভিডিওগুলো দেখলে মনে হবে আপনি কেবল একটা খবর জানলেন না, বরং আস্ত একটা গবেষণাপত্র পড়ে ফেললেন। বাংলাদেশের ভেতরের রাজনীতির চেয়েও পিনাকি বেশি জোর দেন বাইরের শক্তিগুলোর উপর। দিল্লি, ওয়াশিংটন কিংবা বেইজিং কারা ঢাকাকে কিভাবে নিয়ন্ত্রণ করছে, এই জটিল অঙ্কগুলো তিনি খুব সহজ ভাষায় সাধারণ মানুষকে বুঝিয়ে দেন। তিনি মানুষকে শিখিয়েছেন যে দেশের ভেতরের ঘটনা অনেক সময় দেশের বাইরে থেকে নিয়ন্ত্রিত হয়। এবার আসি অন্যদিকে, সাংবাদিক ইলিয়াস হোসেনের স্টাইলটা হলো একদম সরাসরি অ্যাকশন। তিনি কোনো ভনিতা করেন না, সরাসরি পয়েন্টে কথা বলেন, এবং তার গলার আওয়াজেই এক ধরনের অকুতভয় আত্মবিশ্বাস থাকে। তিনি একজন পেশাদার সাংবাদিক হিসেবে মূলধারার গণমাধ্যমে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতাকে তার অনলাইন ভিডিওগুলোতে কাজে লাগান। ইলিয়াস হোসেনের হাতে এমন সব তথ্য বা গোপন নথি থাকে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। তিনি যখন কোনো অডিও ক্লিপ ফাঁস করেন বা কোনো উচ্চপদস্থ কর্মকর্তার দুর্নীতির দলিল দেখান, তখন পুরো দেশ তোলপাড় হয়ে যায়। তার ভিডিওগুলোতে এক ধরনের টানটান উত্তেজনা থাকে। সাধারণ মানুষ সবসময় চায় পর্দার আড়ালের খবর জানতে, আর ইলিয়াস ঠিক সেই নারীটাই ধরতে পেরেছেন। আপনি যদি মধ্যপ্রাচ্যের কোনো শ্রমিকের ঘরে যান বা দেশের কোনো প্রত্যন্ত অঞ্চলের
চায়ের দোকানে বসেন, দেখবেন সেখানে ইলিয়াস হোসেনের ভিডিও চলছে। কেন? কারণ তিনি কথা বলেন একদম সাধারণ মানুষের ভাষায়। তিনি বড় বড় প্রভাবশালী মানুষের নাম ধরে ধরে তাদের অন্যায়ের কথা বলেন। মানুষের মনের ভেতরে যে রাগ বা ক্ষোভটা জমা হয়ে থাকে, ইলিয়াস যেন সেই ক্ষোভেরই একটা প্রতিচ্ছবি। তার সাহসিকতা মানুষকে প্রেরণা দেয়। পিনাকি যেখানে তাত্ত্বিকভাবে কোনো বিষয়কে বিশ্লেষণ করেন, ইলিয়াস সেখানে সরাসরি আঘাত করেন। তিনি কোনো রাগ ঢাক না রেখে সরাসরি অভিযুক্তকে কাঠগড়ায় দাঁড় করান। যারা তাৎক্ষণিক উত্তেজনা এবং দ্রুত সত্য জানতে চান, তাদের কাছে ইলিয়াস হোসেনই 1 নম্বর। যে কোনো বড় ব্যক্তিত্বের যেমন ভক্ত থাকে, তেমনি সমালোচকও থাকে। পিনাকি এবং ইলিয়াসও এর বাইরে নন। পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো তিনি অনেক সময় অনেক বেশি তাত্ত্বিক হয়ে যান। সাধারণ মানুষ যারা শুধু চায় সরাসরি একটি সমাধান, তাদের কাছে তার দীর্ঘ আলোচনা মাঝে মধ্যেই খেই হারিয়ে ফেলে। এছাড়া সমালোচকরা বলেন তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক আদর্শের ছায়া অবলম্বন করে তার যুক্তিগুলো সাজান। অনেক সময় তার বিশ্লেষণ অনেক বেশি প্রো ইসলামিস্ট মনে হতে পারে কিছু শ্রেণীর মানুষের কাছে। অপরদিকে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো সেনসেশনালিজম বা খবরকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা। অনেক সময় দেখা যায় তার ভিডিওর থাম্বনেইল বা শিরোনাম যতটা করা, ভেতরের তথ্য ততটা শক্তিশালী নয়। এছাড়া মাঝে মধ্যে ব্যক্তিগত আক্রমণ বা তথ্যের সত্যতা যাচাই না করে খবর প্রচার করার কারণে তিনি আইনি ও সামাজিক বিতর্কের মুখে পড়েন। যদি আমরা এই দুই ব্যক্তিত্বকে এক পাল্লায় মাপি, তবে দেখা যাবে পিনাকি ভট্টাচার্য হলেন একজন স্থপতি যিনি নকশা তৈরি করেন, আর ইলিয়াস হোসেন হলেন সেই যোদ্ধা যিনি সরাসরি রণাঙ্গনে লড়াই করেন। পিনাকি আপনার ব্রেইন বা মস্তিষ্কের খোরাক যোগাবেন, তিনি আপনাকে চিন্তা করতে শেখাবেন, প্রশ্ন করতে শেখাবেন। অন্যদিকে ইলিয়াস আপনার বুকের ভেতরের আগুন জ্বালিয়ে দেবেন, তিনি আপনাকে সাহস দেবেন প্রতিবাদ করার। পিনাকির ভক্তরা মূলত শিক্ষিত মধ্যবিত্ত এবং ছাত্র সমাজ, আর ইলিয়াসের জনপ্রিয়তা ছড়িয়ে আছে আপামর জনসাধারণের মধ্যে। বিশেষ করে প্রবাসীদের বিশাল এক অংশের কাছে তিনি অপ্রতিদ্বন্দ্বী। পিনাকির বিশ্লেষণ দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। আপনি তার 1 বছর আগের ভিডিও দেখলেও অনেক কিছু শিখতে পারবেন, কিন্তু ইলিয়াসের ভিডিওগুলো হয় সাময়িক উত্তেজনার, যা তাৎক্ষণিকভাবে খুব কার্যকর কিন্তু দীর্ঘমেয়াদে রেফারেন্স হিসেবে কম ব্যবহৃত হয়। আসলে বেস্ট বলাটা খুব কঠিন এবং এটা দর্শকের রুচির ওপর নির্ভর করে। আপনি যদি রাজনীতির দাবা খেলা বুঝতে চান, তবে পিনাকি ভট্টাচার্য আপনার জন্য সেরা। আর আপনি যদি চান সরাসরি লড়াই এবং অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা কোনো কণ্ঠস্বর, তবে ইলিয়াস হোসেনই আপনার প্রথম পছন্দ। পিনাকি ভট্টাচার্য আপনাকে শেখান কেন হচ্ছে, আর ইলিয়াস হোসেন আপনাকে দেখান কি হচ্ছে। পিনাকি যদি একটি দালানের ব্লু প্রিন্ট আঁকেন, তবে ইলিয়াস সেই দালান তৈরির ইট পাথর দিয়ে কাজ করেন। মজার ব্যাপার হলো তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হওয়ার চেয়েও বড় সত্য হলো তারা একে অপরের পরিপূরক। একজন সচেতন নাগরিকের জন্য এই দুই ধরনের তথ্যেরই প্রয়োজন আছে। এই দুজন মানুষ মিলে বাংলাদেশে এক নতুন ধরনের সাংবাদিকতা বা অ্যাক্টিভিজমের জন্ম দিয়েছেন। তারা প্রমাণ করেছেন যে একাই একটা বড় মিডিয়া হাউসের চেয়ে বেশি প্রভাব রাখা সম্ভব। আজ মানুষ আর টিভির সংবাদের উপর চোখ বন্ধ করে ভরসা করে না, তারা অপেক্ষা করে এই দুজনের ভিডিওর জন্য। এটি একদিকে যেমন ইতিবাচক, অন্যদিকে এর ঝুঁকিও আছে। যদি তারা কখনো ভুল তথ্য দেন, তবে বিশাল এক জনগোষ্ঠী বিভ্রান্ত হতে পারে। তবে এখনো পর্যন্ত তারা ডিজিটাল ময়দানে নিজেদের রাজত্ব ধরে রেখেছেন। পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেনের লড়াইটা আসলে কোনো ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াই নয়, বরং এটা হলো সত্য তুলে ধরার দুটি ভিন্ন ভিন্ন পদ্ধতি। পিনাকি ভট্টাচার্য যদি বাংলাদেশের ডিজিটাল রাজনীতির মস্তিষ্ক হন, তবে ইলিয়াস হোসেন সেই রাজনীতির কণ্ঠস্বর। একজন আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে বলেন, অন্যজন বর্তমানকে বদলে দেওয়ার সাহস দেন। সেরা কে? এই বিতর্কের চেয়ে বড় কথা হলো এই অন্ধকার সময়ে এমন সাহসী কণ্ঠস্বরের প্রয়োজন আছে কি না। উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই আছে। পিনাকির যুক্তি আর ইলিয়াসের সাহস যদি মিলেমিশে একাকার হতে পারে, তবেই হয়তো আমাদের দেশের জন্য এক নতুন সকাল আসবে। শ্রেষ্ঠত্বের বিচার মানুষ করবে তার নিজের বিচার বুদ্ধি দিয়ে। তবে ইতিহাসের পাতায়
এই দুজনের নাম খোদাই করা থাকবে এমন এক সময়ে যখন কথা বলাটাই ছিল সবচেয়ে বড় অপরাধ। আপনার কাছে যদি যুক্তি আর ইতিহাস প্রিয় হয় তবে পিনাকি আপনার জন্য সেরা। আর যদি সাহস আর চাঞ্চল্যকর তথ্য প্রিয় হয় তবে ইলিয়াসই আপনার কাছে বীর। দিন শেষে সবচেয়ে বড় কথা হলো তারা দুজনেই সাধারণ মানুষকে সত্যের আলো দেখাতে চেয়েছেন। এই সত্যই যেন আমাদের আগামী দিনের পথ প্রদর্শক হয়। আপনার মতে কে সেরা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।